আজকে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি রসায়ন বিষয়ে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা চলে যাই সরাসরি পাঠে। সময় স্বল্পতার জন্য বরাবরই আমরা লিখে নিয়েছি মেইন টপিকসগুলো। আজকে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। নাম্বার 1, রাসায়নিক বন্ধন কি সেটা আমরা দেখব। নাম্বার 2, যোজ্যতা ইলেকট্রন কি এবং কিভাবে বের করতে হয় সেই নিয়মটা আমরা দেখব। নাম্বার 3, যোজনী এবং সূত্র যোজনী কাকে বলে এবং যোজনী থেকে যোজনীর একটা ক্লাসিফিকেশন হচ্ছে সূত্র যোজনী, সেটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। নাম্বার 4 পয়েন্ট যেটা আছে রাসায়নিক সংকেত লেখার নিয়ম, এটা আমরা দেখব, আলোচনা করব। নাম্বার 5 যেটা আছে আণবিক এবং গাঠনিক সংকেত কাকে বলে এবং কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। লাস্ট পয়েন্ট যেটা অষ্টক এবং দুইয়ের নিয়ম। এই 6টা জিনিস আমরা আজকে আলোচনা করব। 6টা টপিক আমি লিখে নিয়েছি, এই 6টা টপিক আমরা আলোচনা করব। আমি চেষ্টা করেছি তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের যে টেক্সট বইয়ের যে সিরিয়াল অনুযায়ী যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলো নিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা চলে যাই সরাসরি পাঠে। রাসায়নিক বন্ধন, মানুষ আমাদের রাসায়নিক বন্ধন যদি আমরা বলি, রাসায়নিক বন্ধন আলোচনা করার ক্ষেত্রে আমাদের রাসায়নিক বন্ধন তো আমাদের যে যতগুলো পরমাণু রয়েছে 118টি পরমাণু রয়েছে, সেই পরমাণুগুলো ক্যারেক্টার হচ্ছে যে একা একা থাকতে পছন্দ করে না, তারা একটার সাথে আরেকটা বা নিজেদের মধ্যেও একটা বন্ধন বা একটা সম্পর্ক তৈরি করতে চায়। এই যে সম্পর্ক, এটা হচ্ছে রাসায়নিক বন্ধন। কিভাবে? আমি মনে করো যে হচ্ছে যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ক্লোরিন, এইগুলো সবই হচ্ছে পরমাণু। এই পরমাণুগুলো একা একা থাকতে পছন্দ করে না। মানুষ যেমন একা একা থাকতে পছন্দ করে না, ঠিক সেম পরমাণুগুলো একা একা থাকতে পছন্দ করে না। তারা নিজেদের মধ্যে অথবা অন্য কোনো পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হতে চায়, একসঙ্গে সংযুক্ত অবস্থায় থাকতে চায়, একসঙ্গে থাকতে চায়। এই যে একসঙ্গে থাকার যে প্রবণতা, যে আকর্ষণের বলে পরমাণুগুলো নিজেদের মধ্যে অথবা অন্য কোনো পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত থাকে বা সংযুক্ত থাকে, সেই সংযুক্ত বা সেই আকর্ষণটাকে বলবো হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন। যেমন এখানে কার্বনের সাথে একটা কার্বনের সাথে মনে করো যে 4টা হাইড্রোজেন মিলে মিথেন তৈরি করলো। আবার মনে করি যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি করলো, হাইড্রোজেন একা না থেকে বললো যে এটা আমরা পানি তৈরি করি। সিমিলারলি সোডিয়াম আছে, সোডিয়ামের সাথে সোডিয়াম ধাতু, ক্লোরিন, সোডিয়াম এবং ক্লোরিন মিলে বললো যে আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই যে মিথেন, পানি এবং সোডিয়াম ক্লোরাইড, এই যে প্রত্যেকটার ক্ষেত্রে যাবে এখানে কার্বন দুইটা পরমাণু, একটা কার্বন পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু, যে আকর্ষণের বলে একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে, যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক বন্ধন। সিমিলারলি পানির অণু, একটা হাইড্রোজেন এবং একটা দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু মিলে পানির অণু তৈরি করছে। এদের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু যে আকর্ষণের জন্য একসঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে, সেটাকে আমরা যে আকর্ষণটা, সেই আকর্ষণটা হচ্ছে রাসায়নিক বন্ধন। সিমিলারলি সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, একইভাবে সোডিয়াম ক্লোরিনের সঙ্গে যে আকর্ষণের জন্য যুক্ত হয়ে রয়েছে, সেটাই হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যদি আমি সংজ্ঞা আকারে বলতে চাই, তাহলে হচ্ছে পরমাণুগুলো একে অপরের সাথে বা নিজেদের মধ্যে যে আকর্ষণের বলে নিজেদের মধ্যে যুক্ত হয়, সেই আকর্ষণকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক বন্ধন। তো আমাদের এই জিনিসটা হচ্ছে শুধু আমাদের মেইন টপিকস রাসায়নিক বন্ধন কি, সেটাতে পরমাণু এবং পরমাণুর মধ্যে পরস্পর যে সংযুক্ত, এই সংযুক্ত এমনি হবে না, একটা আকর্ষণ থাকতে হবে, যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক। যেহেতু রাসায়নিক যৌগে এগুলো, এই জন্য রাসায়নিক আমরা তাকে বলবো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় টপিক যেটা রয়েছে আমরা দেখি আলোচনা করি। দ্বিতীয় টপিকে রয়েছে আমাদের যোজ্যতা ইলেকট্রন কি এবং এটা কিভাবে বের করতে হয়। মজার একটা জিনিস, যোজ্যতা ইলেকট্রন বের করতে গেলে আমাদের সবচেয়ে লাগবে যে জিনিসটা যোজ্যতা ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রন বের করতে গেলে আমাদের জানতে গেলে আমাদের ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। আমরা তো নিশ্চয়ই ইলেকট্রন বিন্যাস শিখে আসছি। তো ইলেকট্রন বিন্যাস করলে মৌলগুলোর পরমাণুগুলো যদি ইলেকট্রন বিন্যাস করার পরে বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে, বাইরের পক্ষপাতে যে ইলেকট্রনগুলো থাকবে, সেই বাইরের পক্ষপাতের ইলেকট্রনগুলোকে বলবো হচ্ছে আমরা যোজ্যতা ইলেকট্রন। আমি আবার রিপিট করছি, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে
ইলেকট্রন বিন্যাস করার পরে বাইরের শক্তি স্তরে বা অরবিটে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলোকে বলবো হচ্ছে আমরা যোজ্যতা ইলেকট্রন। আমরা উদাহরণে দেখি, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, দুই ভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি, 1s2 2s2 2p6 3s1। এই যে আমাদের বাইরের শক্তি স্তরে বললাম, এই যে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা বলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। বাইরের শক্তি, সোডিয়ামের বাইরের শক্তি স্তর 3s, 3s এর যে একটা ইলেকট্রন আছে, তাহলে সোডিয়ামের, আমি বলবো সোডিয়ামের বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। আমি যদি আণবিক স্ট্রাকচারের মাধ্যমে দেখাতে চাই তাহলে কিভাবে হবে, যে আমরা জানি নিউক্লিয়াসে থাকবে হচ্ছে দুইটা, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং হচ্ছে তৃতীয় কক্ষপথ। এই যে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকবে, তাহলে 8 আর 2 10 আর 1। এই যে বাইরের শক্তি স্তর, এই যেটা হচ্ছে বাইরের শক্তি স্তর, এই যেটা, এই বাইরের শক্তি স্তরে যাতে একটা ইলেকট্রন রয়েছে, সেই জন্য সোডিয়ামকে বলবো সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। এবার আমরা যদি আরো চিন্তা করি যে সোডিয়ামের ক্ষেত্রে আরো এখানে একটা দেখছি, যদি একাধিক ইলেকট্রন থাকতে পারে কিভাবে আমরা দেখি, আরো উদাহরণ দেখি। যেমন অক্সিজেনের কথা বলি, আমরা অক্সিজেনের কথা বললে আমরা কি বলবো, অক্সিজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে 1s2 2s2 2p2। তাহলে দেখো বাইরের শক্তি স্তর হচ্ছে, এই যে বাইরের শক্তি স্তর হচ্ছে 2s এবং 2p তে মোট 4টা ইলেকট্রন আছে। তাহলে আমাদের অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4। আমরা আণবিক স্ট্রাকচারের মাধ্যমে দেখি কিভাবে, যে আণবিক স্ট্রাকচারের মাধ্যমে হচ্ছে অক্সিজেন হচ্ছে 8, 2p4, সরি, তাহলে হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে হচ্ছে আমি যদি ইলেকট্রন হচ্ছে 1s2 2s2 2p4, তার মানে বাইরের শক্তি স্তর হচ্ছে 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন হবে হচ্ছে 6। আমরা আণবিক স্ট্রাকচারের মাধ্যমে দেখি কিভাবে, আমরা যদি দেখি অক্সিজেন পরমাণু এরকম করে, যে এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথে হচ্ছে 2টা ইলেকট্রন আছে এবং শেষ কক্ষপথে দেখো 6টা ইলেকট্রন আছে। তাহলে এই যে দুইটা এবং দুইটা, এই মোট 6টা হচ্ছে, এই 6টি হচ্ছে যোজ্যতা, এই যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। তাহলে এইভাবে আমরা যোজ্যতা ইলেকট্রন কি এবং যোজ্যতা ইলেকট্রন কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। তাহলে আমি আবার একটু বলে নেই, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে, কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করলে, ইলেকট্রন বিন্যাস করার পরে বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে বা ইলেকট্রনের সংখ্যা থাকবে, সেটাকে আমরা বলবো সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন। এবং এই বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করে কোনো মৌলের বা কোনো পরমাণুর ক্ষেত্রে আমরা বলতে পারবো ওই পরমাণু বা ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন কত। এখানে 4-6 আছে, তাহলে আমরা বলবো অক্সিজেন যোজ্যতা ইলেকট্রন 6। এবং আণবিক স্ট্রাকচারের মাধ্যমে আমরা জিনিসটা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় যে যোজ্যতা ইলেকট্রন কি এবং কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট টপিক আমাদের দেখো প্লিজ, যে যোজনী এবং হচ্ছে সুপ্ত যোজনী। যোজনী এবং হচ্ছে সুপ্ত যোজনী। যদি বলি যোজনী এই যোজনী ক্লাস 7 থেকে রয়েছে, 7 এ পড়েছে, 8 এ পড়েছে, 9 এ আসছে। তো যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমার স্টুডেন্টদের আমি ক্লাস 8 এ যোজনী ক্লিয়ার করে ফেলি, যে আমি যখন ক্লাস নেই স্কুলে, তখন আমি যোজনীটা ক্লাস 8ম শ্রেণীতেই আমি হচ্ছে কমপ্লিট করে ফেলি, কারণ 8ম শ্রেণীতে যদি আমি ধারণাটা দিই 9 10 অতটা প্রবলেম হবে না। তো যদি আমি সংজ্ঞা আকারে বলতে চাই যে যোজনী কাকে বলে, তাহলে যোজনী আমরা তাকেই বলবো কোন একটা পরমাণু, কোন একটা অণুতে যে কোনো একটা অণু, কোন একটা হাইড্রোক্লোরিক একটা অণু, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অণুতে পরমাণু থাকবে, একাধিক পরমাণু থাকবে, সেই পরমাণুগুলো একটি আরেকটির সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা, একটা অণুতে একাধিক পরমাণু থাকবে, সেই একাধিক পরমাণুগুলো একটি আরেকটির সাথে যুক্ত হওয়ার যে প্রবণতার যে ক্ষমতা, অ্যাবিলিটি, সামর্থ্য, যে আমি একটার সঙ্গে আরেকটার সঙ্গে, একটা পরমাণু আরেকটার সঙ্গে যুক্ত হয়ে থাকবো, এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে বলবো হচ্ছে সেই পরমাণু যোজনী। এখানে হাইড্রোজেন ক্লোরাইড, এখানে দুটো পরমাণু রয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, একটা হচ্ছে ক্লোরিন পরমাণু। এই হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলবো হচ্ছে হাইড্রোজেনের যোজনী। ক্লোরিন পরমাণু সিমিলারলি আমি বলতে পারি, ক্লোরিন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে যে তার ক্ষমতা, কতটুকু তার ক্ষমতা আছে, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাই হচ্ছে তার হচ্ছে যোজনী।
এখন এই যোজনী আমাদের যোজনী ক্লাসিফিকেশনটা লাগবে, তোমাদের খুব ছোট্ট করে বলছে, কিন্তু আমাদের এই ডিটেইলস না জানলে এটা কিন্তু হবে না। এই যোজনী নিয়ে আমি একটা ক্লাস নিলেই, একটা ক্লাস 2 ঘন্টা ক্লাস নিলেও হচ্ছে এটা শেষ হবে না, এবং এটার এতটাই ইম্পর্টেন্স যে এটার গুরুত্ব বলে শেষ করা যাবে না। সারাটা জীবনে যোজনী লাগবে। তুমি ইন্টারমিডিয়েট করতে লাগবে, ইন্টারমিডিয়েটের পরে যদি তুমি ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি নিয়ে পড়ো, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, অ্যাপ্লাই কেমিস্ট্রি নিয়ে পড়ো, বা মাইক্রো কেমিস্ট্রি নিয়ে, মাইক্রোবায়োলজি নিয়ে যদি পড়ো, সেখানে কেমিস্ট্রি আছে, সেখানে আমাদের যোজনী নিয়ে কথা বলতে হবে। এই যোজনীটা আমাদের হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো এই যোজনী হচ্ছে 4 রকম হয়ে থাকে। কয় রকম? 4 রকম হয়ে থাকে। নাম্বার 1 সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী। নাম্বার 2 হচ্ছে সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী। নাম্বার 3 হচ্ছে সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। এবং নাম্বার 4 হচ্ছে পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী। এই 4 প্রকার যোজনী আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এই 4 প্রকার যোজনী যদি আমি পারি, আমি যদি ক্লিয়ার কনসেপ্ট থাকি, তাহলে যোজনী রিলেটেড কোনো কোশ্চেন আমাদের আটকাবে না। তো সর্বোচ্চ যোজনী যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করা বলে, আমি যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই, তখন দেখব যে তার হচ্ছে শক্তি স্তরগুলো স্বাভাবিক অবস্থায় থাকার পরে, স্বাভাবিক অবস্থায় একটা শক্তি স্তরে থাকবে, কিন্তু যখন উত্তেজিত হয়ে যাবে তখন ইলেকট্রনগুলো তার হচ্ছে অবস্থান চেঞ্জ করবে। যদি জায়গা থাকে তখন উত্তেজিত হয়ে তার পরবর্তী শক্তি স্তরে উন্নীত হবে। তখনই সর্বোচ্চ শক্তি স্তরে যখন যাবে, তখন তাকে আমরা বলবো সর্বোচ্চ যোজনী তার প্রকাশ করবে। সুপ্ত যোজনী, আমি এটা একটু পরে বলছি। সুপ্ত যোজনীটা নির্ণয় করতে গেলে আমাদের লাগবে হচ্ছে সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনী বিয়োগফল বা পার্থক্যটাকে আমরা বলবো হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী আমি ক্লিয়ার করে ফেলি যে সুপ্ত যোজনী আমরা বলতে তাকেই বলবো, সেই যোজনীকেই বলবো বা বুঝাবো যে বুঝবে যে হচ্ছে যে যোজনী সর্বোচ্চ যোজনী থেকে যদি আমি সক্রিয় যোজনী বিয়োগ করে ফেলি, তাহলে সেই যোজনী যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সুপ্ত যোজনী। এরপরে সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী হচ্ছে যৌগ গঠনের সময় বা অণু গঠনের সময় যে ওই পরমাণুটা যে যোজনী নিয়ে অণু তৈরি করছে, সেটাকে আমরা বলবো হচ্ছে সক্রিয় যোজনী। আমি আসছি, ক্লিয়ার হয়েছে। আর পরিবর্তনশীল যোজনীটা কি? পরিবর্তনশীল যোজনী একই অবস্থায়, স্বাভাবিক অবস্থায় পরমাণুগুলো ইলেকট্রন বিন্যাস করবে, যেটা হবে যখন উত্তেজিত হবে, উত্তেজিত হলে পরবর্তী শক্তি স্তরে যখন ইলেকট্রন বিন্যাস চলে যাবে, তখন যে ওই যে স্বাভাবিক থেকে পরিবর্তিত হয়ে গেল, উত্তেজিত হওয়ার কারণে পরের শক্তি স্তরে উন্নীত হবে, তখন হলে তার যোজনীটা চেঞ্জ হয়ে যায়, সেটাকে সেই যোজনীকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এইগুলো তোমাদের বই ডিটেইলস নেই, তোমাদের বই শুধুমাত্র আমাদের এই সূক্ষ্ম যোজনী নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে কোন একটা পরমাণু বা কোন একটা অণুতে পরমাণুগুলো যে রয়েছে, সেই পরমাণুগুলোর ক্ষেত্রে আমার যোজনী কিভাবে বের করব স্যার? পরীক্ষাতে অহরহ আসে যে কোনো কিছু পরমাণু থাকে, সেই পরমাণুগুলো হচ্ছে যোজনী কিভাবে বের করতে হয়। আমি সহজ একটা টিপস শিখাই দিচ্ছি, এটাকে শিখাই দেবে না, সহজ একটা সুন্দর একটা কথা বলে দিচ্ছি, দেখো, তাহলে তোমাদের আর কখনোই ভুল হবে না। আমি যে কোনো একটা পরমাণু যোজনী কথা আমি জানি না, কিন্তু আমি সেই মনে করো যে ফ্লোরিন হচ্ছে 9 পারমাণবিক সংখ্যা। এখন প্রত্যেক আননোন একটা পরমাণু বলবো, এখানে আননোন নাম দিলে এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা বলবো। তাহলে পারমাণবিক সংখ্যা বলার পরে তখন তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। ইলেকট্রন বিন্যাস করতে যদি স্বাভাবিকভাবে করে দুইভাবে করা যেতে পারে, sp মাধ্যমে করা যেতে পারে, আবার এই যে যেটা শিখছো 2r2n2 এর মাধ্যমে করা যেতে পারে। আমি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করে নেব, অর্থাৎ এটা হচ্ছে 1s2 2s2 2p5। ইলেকট্রন বিন্যাস করে বাইরের শক্তি স্তরে যে কটা ইলেকট্রন আছে যোগ করে ফেললাম। কত এখানে আছে? 5 আর 2 7টা। তাহলে এই 7টা হয়েছে। এখন ইলেকট্রন বিন্যাস সব সময় মাথার মধ্যে রাখবা, যোজনী বের করার ক্ষেত্রে অষ্টকপূর্ণ হতে হবে। মনে করবে 8টার সাথে হিসাব করবা, তাহলে প্রত্যেকটা পরমাণুর বাদ ইলেকট্রন বিন্যাস করার পরে যোজ্যতা ইলেকট্রনগুলো অষ্টকপূর্ণ হতে যে কয়টা গ্যাপ থাকবে, সেই কয় হবে তার যোজনী। যেমন এখানে ক্লোরিনের ক্ষেত্রে আমি ইলেকট্রন বিন্যাস করলাম, এখানে অষ্টকপূর্ণ হতে দেখো 7টা আছে, হতে হবে একটা হলে অষ্টকপূর্ণ হতে হবে। তাহলে এই ক্ষেত্রে ক্লোরিনের যোজনী হবে হচ্ছে 1। ক্লোরিনের যোজনী হচ্ছে 1, অর্থাৎ
বাইরের শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকবে সেই কটা ইলেকট্রন যোগ করে আটটা থেকে বিয়োগ করে ফেলবা। যদি বিয়োগফল যে কয়টা হবে সেই বিয়োগফলটা হবে তার হচ্ছে ওই পরমাণুর যোজনী। আমার বিশ্বাস আর কোনো প্রবলেম হবে না। এবং আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে, সেটা হচ্ছে ব্যতিক্রম নিয়ে ব্যতিক্রমের মধ্যে আলোচনা করতে হবে। এখানে আমাদের যে জিনিসটা আরেকটা মাথার মধ্যে রাখতে হবে, ইলেকট্রন বিন্যাস করার পরে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে বিজয় ইলেকট্রনগুলো থাকবে সেই বিজয় ইলেকট্রনের সংখ্যাগুলো হবে তার হচ্ছে সেই পরমাণু হচ্ছে যোজনী। অনেক মজা, এই টেকনিকটা কেউ জানেই না। এরপরে দেখো যে সুপ্ত যোজনী, এখানে অনেক পরীক্ষাতে আসছে, নৈবেদ্যিকের প্রত্যেকটা পরীক্ষাতেই এই সুপ্ত যোজনী বের করা আসছে। কিভাবে আমরা বের করতে পারি? সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী। আমি বললাম সুপ্ত যোজনী হচ্ছে আমার সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি বিয়োগ করতে পারি, সর্বোচ্চ যোজনী থেকে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। এই যে সর্বোচ্চ যোজনীটা আগে বলে আসলাম, এবং সক্রিয় যোজনী হচ্ছে কোন যৌগে পরমাণু যখন রাসায়নিক বন্ধনের যুক্ত হয়, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, পরমাণুগুলো যে ইলেকট্রনের মাধ্যমে যুক্ত হচ্ছে সেই ইলেকট্রনটা বা সেই যোজনীটাকে আমরা বলবো হচ্ছে তার সক্রিয় যোজনী অর্থাৎ অ্যাক্টিভ যোজনী। যেমন ফেরাস ক্লোরাইড, এখানে আয়রনের যোজনী হচ্ছে 2, আয়রনের যোজনী 2, কিন্তু আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে, এখানে সক্রিয় যোজনী হচ্ছে 2, কিন্তু আয়রনের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী হতে পারে 3। তাহলে এই ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে আমি যদি সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে সর্বোচ্চ যোজনী 3 আর সক্রিয় যোজনী হচ্ছে এই যে এই আয়রন পরমাণুটা এই যে 2 যোজনী যেটা আছে সেটা ব্যবহার করছে অ্যাক্টিভ। তাহলে এখানে এটাই হচ্ছে সক্রিয়, 3 বিয়োগ 2 দ্যাট মিন্স 1। তাহলে ফেরাস ক্লোরাইডের সক্রিয় যোজনী হচ্ছে, সুপ্ত যোজনী হচ্ছে 1। সিমিলারলি এখানে ফেরিক ক্লোরাইড হয়, ফেরিক ক্লোরাইড হয়, এই ক্ষেত্রে সক্রিয় সুপ্ত যোজনী কি হবে? এখানে আয়রনের হচ্ছে সর্বোচ্চ যোজনী হচ্ছে 3 বিয়োগ সক্রিয় যোজনী, এখানে যে আয়রনটা এখানে 3 যোজনী ইউজ করছে এই যোগে, তাহলে এখানে 3 বিয়োগ 3 দ্যাট মিন্স 0। এখানে সক্রিয় যোজনী হচ্ছে ফেরিক ক্লোরাইডের হচ্ছে 0। একই আয়রন ফেরাস ক্লোরাইড এখানে হলো 1 আর ফেরিক ক্লোরাইড এখানে হলো 0। সিমিলারলি আরো অনেক উদাহরণ আছে, যেমন আমাদের কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন সালফারিক অ্যাসিড খুবই কনফিউজ করে ফেলে, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে খুব ভুল করে ফেলে। এখানে সক্রিয় যোজনী কার্বনের ধরে নেয় হচ্ছে 2, এইটাই হচ্ছে মিস্টেক করে ফেলে। তাহলে এই ক্ষেত্রে আমার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে এটা আসলে সি, কার্বনের যোজনী এখানে 2 ইউজ করা হয়, এখানে কার্বনের যোজনী 4 ইউজ করা হয়েছিল, এবং এই অক্সিজেন যোজনী 2 এটা হচ্ছে একই অনুপাতে হয়ে যায়, সেজন্য আমরা CO2 লিখি। তাহলে এই কার্বন ডাই অক্সাইড আসলে কার্বনের অ্যাক্টিভ যোজনী আছে হচ্ছে 4 আর কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4 দ্যাট, এবং কার্বনের হচ্ছে অ্যাক্টিভ যোজনী হচ্ছে 4 দ্যাট মিন্স এই কার্বন ডাই অক্সাইডের সুপ্ত যোজনী হচ্ছে 0। ইজ ইট ক্লিয়ার? এবং এটা অনেক ভুল করে ছাত্ররা, যে আসলে ভাবে যে এখানে হচ্ছে সক্রিয় যোজনী 2, নো, এখানে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4 এবং কার্বনের সর্বোচ্চ যোজনীও হচ্ছে 4 দ্যাট মিন্স 4 সাবট্রাকশন 4 দ্যাট মিন্স 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট যেটা দেখো, আরো এরকম অজস্র উদাহরণ আমাদের আছে, তোমরা হচ্ছে বইয়ে আরো হচ্ছে টেস্ট পেপার দেখবা, সালের কোশ্চেনগুলো দেখবা, যত এক্সারসাইজ যত হচ্ছে প্র্যাকটিস করব তত আমরা শিখতে পারবো। আমাদের যোজনী এবং সুপ্ত যোজনী আমার বিশ্বাস যে আমরা শিখতে পেরেছি মোটামুটি, যে কনসেপ্টটা আছে এটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে সব পরমাণুর ক্ষেত্রে তোমরা হচ্ছে যৌগের পরমাণুগুলোর ক্ষেত্রে তোমরা হচ্ছে সুপ্ত যোজনী বের করতে পারবে, সুপ্ত যোজনী বের করতে পারবে। আমাদের পরবর্তী টপিক খুব ইম্পর্টেন্ট, যে রাসায়নিক সংকেত লেখার নিয়ম। রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত লেখার নিয়ম। এই যে রাসায়নিক সংকেত লেখার নিয়ম তোমরা ক্লাস 8 এও কিছুটা শিখে আসছো, ক্লাস 7 শ্রেণীতেও এটা কিছু ছিল, টাচ ছিল। আসলে কেমিস্ট্রি রিলেটেড সবকিছু একটু একটু করে চেষ্টা করেছে আমাদের বিশেষজ্ঞরা, যারা শিক্ষাবিদ তারা চেষ্টা করেছে একটু করে নির্যাস দেওয়ার জন্য। 7 এ একটু দিয়েছে, 8 এ একটু দিয়েছে, 9 এ একটু লার্জলি দিয়েছে। তো রাসায়নিক সংকেত লেখার ক্ষেত্রে আমাদের বইয়ে ক্লাস 9 10 এর বইয়ে তিনটা জিনিস বলেছে, আমি একটু বলি তবে তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। অনেক সহজ, তোমরা জানোই যে রাসায়নিক সংকেত লেখার ক্ষেত্রে
আমাদের যেটা করতে হবে, প্রথমেই যখন একটা অণু তৈরি হবে, সেই অণুর মধ্যে যদি একই রকম পরমাণু দ্বারা অণু তৈরি হয়, তাহলে সেই পরমাণুর সংখ্যাগুলো ছোট্ট করে সংকেতে ডানে নিচে লিখতে হয়। যেমন অক্সিজেন অণু, একই রকম দুটো পরমাণু, এখানে দুটো অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করেছে। এই অক্সিজেন অণু কয়টা? দুটো অণু। এই জন্য এই দুই সংখ্যাটা নিচে লিখতে হচ্ছে এবং প্রতীকের ডান পাশে নিচে এইগুলো লিখতে হচ্ছে। নাম্বার 1 পয়েন্ট, যে কোন একটা অণু তৈরি করার ক্ষেত্রে যদি একই রকম পরমাণু থাকে, সেই ক্ষেত্রে পরমাণুর সংখ্যাটা প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হয়। নাম্বার 1। এখন কথা হলো যে একই রকম পরমাণু যদি না হয় স্যার, অন্য পরমাণু যদি হয়, ওকে, কোনো ব্যাপার না। তাহলে কিভাবে হতে পারে? যেমন মনে করো যে সোডিয়াম ক্লোরাইড হলো, এক সোডিয়াম একটা পরমাণু, অ্যানাদার একটা পরমাণু, ক্লোরাইড আরেকটা পরমাণু, এভাবে সোডিয়াম ক্লোরাইড। সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রতীক লিখতে হবে। সোডিয়ামের প্রতীক Na এবং ক্লোরিনের প্রতীক হচ্ছে Ca, লিখে আমাদের হচ্ছে সেটা অণু হিসেবে এক্সপ্রেস করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা বলছি। তাহলে একই রকমের থাকবে অথবা ভিন্ন রকমের থাকতে পারে। এখানে O3, তাহলে হচ্ছে এখানে কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেনের সাথে এখানে যুক্ত হয়েছে। 3টা অক্সিজেন মিলে O3 তৈরি করছে, ওজন বলা হয়। তাহলে এখানে 3, কিন্তু এখানে সংখ্যা, এখানে সোডিয়ামের একটা, ক্লোরিনের হচ্ছে একটা ইউজ করছে, এজন্য একটা ইউজ করা হয়নি, দিতে হয় না। তাহলে এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা বলছে, দ্বিতীয় রুলসটা বলছে কি? দ্বিতীয় রুলসটা বললো যে যদি একাধিক পরমাণু থেকে থাকে, কোন একটা অণুতে একাধিক পরমাণু থাকে, সেই ক্ষেত্রে একাধিক পরমাণুগুলোর ক্ষেত্রে যোজনীগুলো ইন্টারচেঞ্জ হবে। যেমন যদি A এবং B দ্বারা যদি গঠিত যৌগ হয়, A এর যোজনী যদি X হয়, A যদি X হয় এবং B যদি Y হয়, তাহলে A এর যোজনী যাবে X, B তে যাবে এবং B এর যোজনী আসবে হচ্ছে A। এরকম অজস্র উদাহরণ আছে যে একাধিক পরমাণু, যেমন সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, এর যোজনী যাবে হচ্ছে এখানে, আর সালফেটের যোজনী হচ্ছে 2, এর যোজনী আসবে হচ্ছে সোডিয়াম। তো এখানে 1 লিখতে হয় না, এজন্য আমরা লিখি সোডিয়াম সালফেট। এইভাবে আমি যদি লিখি পটাশিয়াম, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, তাহলে পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, লিখতে হয় না, আর সালফেটের যোজনী হচ্ছে এই যোজনীটা আসবে হচ্ছে পটাশিয়াম। এইভাবে অজস্র উদাহরণ আছে। তোমরা হচ্ছে যৌগগুলো কার্বনেট, কার্বনেট, সালফেট, তারপর হচ্ছে নাইট্রেট, নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রাইট, এই যৌগগুলো দ্বারা অজস্র তোমরা হচ্ছে রাসায়নিক সংকেত দিতে পারবে। নাম্বার 3 পয়েন্টে একটা আছে তোমাদের বইয়ে, যে একটু বলি যে নাম্বার 3 পয়েন্টে বলা হয়েছে যে একই রকম যদি একটা অণুতে একই রকম পরমাণু থাকে, নাম্বার 3 পয়েন্ট, যেমন একটা পরমাণুতে যদি একই রকম যোজনীগুলো যদি একটা সাধারণ সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায়, অনুপাতে বিভক্ত করা যায়, ভাগ করা যায়, তখন সেই ক্ষেত্রে অনুপাতটাকে সরল অনুপাতে লিখতে হয়। যেমন কার্বন এবং অক্সিজেন, কার্বন যোজনী 4 এবং অক্সিজেন যোজনী 2, যাতে এই দুটো যোজনী একটা সরল অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে। এই ভাগফলটাকে আমরা এইভাবে তখন লিখব না, তখন লিখব হচ্ছে CO2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করবে। এখানে 2 দিয়ে ভাগ করলে 1, আর 4 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, সেই 2 লিখলাম, এখানে 1 লিখতে হয় না। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্টে বলেছিল। এটা সহজ, অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় যে রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো বলে দেয়, বলো ক নম্বরে বলে দেয়, অনেক সময় পরীক্ষাতে আসছে, টেস্ট করে। নাম্বার 3 পয়েন্ট যেটা বলছে আণবিকরণ এবং হচ্ছে গাঠনিক সংকেত। আণবিক এবং গাঠনিক সংকেত ব্যাখ্যা করার ক্ষেত্রে আণবিক সংকেত, আণবিক সংকেত বলতে আমরা সেই সংকেতগুলোকে বুঝি যেখানে একটা অণুতে পরমাণুগুলো প্রতীক থাকবে এবং কয়টা পরমাণু ব্যবহার করা হয়েছে সেই পরমাণুগুলোর সংখ্যা লেখা থাকবে। যেমন প্রোপেন, প্রোপেনের ক্ষেত্রে প্রোপেন বা মিথেন যেটাই বলা হয় কেন, প্রোপেন C3H8, এখানে দুইটা পরমাণু ব্যবহার করা হয়েছে, কার্বন একটা, হাইড্রোজেন একটা, এবং কার্বনের 3টা ব্যবহার করা হয়েছে, 3টা কার্বন, এবং হাইড্রোজেন হচ্ছে 8টা হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে। এইটা হচ্ছে প্রোপেনের হচ্ছে আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেতটা আমরা বলতে পারি যে কোন যৌগ গঠনের সময় পরমাণুগুলোর প্রতীক এবং কতগুলো পরমাণু ব্যবহৃত হয়েছে তার আকারে প্রকাশ করলে উক্ত
সংকেতকে আমরা বলবো হচ্ছে আণবিক সংকেত। মজা। এরপরে আসে হচ্ছে গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত কি? এই যে আণবিক সংকেত আমরা শিখলাম, এই আণবিক সংকেতে পরমাণুগুলো কিভাবে যুক্ত আছে, একটার সাথে আরেকটা কিভাবে যুক্ত আছে, সেটা যদি প্রকাশ করা হয় তখন উক্ত সংকেতকে বলবো হচ্ছে তার গাঠনিক সংকেত। যেমন এখানে প্রোপেনে যদি আমি গাঠনিক সংকেত ব্যাখ্যা করতে চাই, তাহলে এখানে তিনটা কার্বন ব্যবহার করা হয়েছে। তার মানে তিনটা কার্বন তুমি লিখে নাও, তিনটা কার্বন। এই কার্বনগুলোর সাথে 8টা হাইড্রোজেন কিভাবে যুক্ত করা হয়েছে সেটা আমি প্রকাশ করতেছি। তাহলে যখন প্রকাশ করব তখন তাকে আমরা বলবো হচ্ছে এটা গাঠনিক সংকেত হচ্ছে এটা। কিভাবে দেখো, 8টা হাইড্রোজেন প্রত্যেকটার সাথে একটা করে একক বন্ধনের সাথে যুক্ত হয়েছে কার্বনের সাথে। দেখো 8টা হাইড্রোজেন একক বন্ধনের সাথে যুক্ত হয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 এই যে 8টা। এই যে প্রোপেনের এটা হচ্ছে আণবিক সংকেত, আর গাঠনিক সংকেত এটা হচ্ছে এইটা এই কার্বন এবং হাইড্রোজেন গুলো কিভাবে বন্ধন আকারে আছে সেই বন্ধন আকারে এক্সপ্রেস করা হলো, তাহলে এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। এটা হচ্ছে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কাকে বলে, অনেক সময় এটা পার্থক্য আসে পরীক্ষাতে। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা লাস্ট টপিক, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক অষ্টক এবং দুইয়ের নিয়ম। আমরা দেখি অষ্টক এবং দুইয়ের নিয়ম। অষ্টক ও দুইয়ের নিয়ম। অষ্টক এবং দুইয়ের নিয়মে অনেক কথা বলা ছিল। তো আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা তো জানি কোন একটা পরমাণু যখন একটা অণুতে যখন পরমাণুগুলো যুক্ত হয় তখন প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে আমি অষ্টকপূর্ণ হব, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করব। কেন নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? কারণ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস করলে প্রত্যেকটা পরমাণু স্টেবিলিটি অর্জন করতে পারে। নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম হচ্ছে স্টেবল হওয়া, স্টেবিলিটি হয়ে আছে, সে নিজেদের মধ্যে বা অন্য কোনো পরমাণুর সাথে তারা বন্ধন তৈরি করে না, যেন তারা স্থায়ী থাকে। এইভাবে প্রত্যেকটা পরমাণু চায় যে আমি এমন ভাবে যৌগ গঠন করব যেন ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে নিষ্ক্রিয় পরমাণুর মতো হয়। এই যে অষ্টকপূর্ণ হওয়ার যে প্রবণতা, রাসায়নিক বন্ধনের মাধ্যমে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে যদি হচ্ছে অষ্টকপূর্ণ হওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকে বলবো হচ্ছে অষ্টকৃতি। আমরা একটা উদাহরণ দেখি, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে অষ্টকৃতি ব্যবহার করে কিভাবে করা হয়েছে। সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি দেখি ইলেকট্রন বিন্যাস 2 আর 1, এবং ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস দেখি 2 আর 7। এই যে সোডিয়াম পরমাণু এই একটা ইলেকট্রন দিয়েই তো অষ্টকপূর্ণ হবে। যখন কি হবে, সোডিয়াম আয়ন হয়ে যাবে, কখন 2 এবং 8। এই যে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে যে অষ্টকপূর্ণ হলো, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। সিমিলারলি এই যে ইলেকট্রনটা দিল, সেই ইলেকট্রনটা ক্লোরিন পরমাণু নিয়ে এই যে বাইরে শক্তিশালী 7টা আছে, সে কি হয়ে যাবে, সে হচ্ছে 8টা হয়ে যাবে। ক্লোরাইড ওই যে একটা ইলেকট্রন আছে তাহলে 2 আর এবং 8, দেখো এই যে 8টা হয়ে যাওয়া। এই যে এই নিয়মটাকে বলবো হচ্ছে আমরা অষ্টকৃতি। তো প্রিয় বন্ধুরা, অষ্টকৃতির ক্ষেত্রে অনেক ব্যতিক্রম রয়েছে। সেই ব্যতিক্রমের জন্য আমরা অষ্টকৃতি দ্বারা ব্যাখ্যা করতে পারি না, তখন পরবর্তীতে চলে আসে দুইয়ের নিয়ম। দুইয়ের নিয়মটা একটু দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুইয়ের নিয়মটা হচ্ছে দুইয়ের নিয়মে পরমাণুগুলো যখন যুক্ত হবে, তখন একটা পরমাণু যখন আরেকটা পরমাণুর সঙ্গে যুক্ত হবে, একটা পরমাণু অযুগ্ম ইলেকট্রন অপর পরমাণুর আরেকটা অযুগ্ম ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে যুগ্ম হবে। এই যুগ্ম হওয়াটাকে বলা হচ্ছে দুইয়ের নিয়ম। একটা উদাহরণ, যেমন অ্যামোনিয়ার গঠনটা দেখি, নাইট্রোজেন 1s2 2s2 2px 2py 2pz। দেখো এখানে 1 1 1। এই ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে দেখো এখানে হচ্ছে 1s1, এই যে একটা ইলেকট্রন যে যুগ্ম হয়ে গেল। সিমিলারলি আরেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে একটা 1s1, এই যে এই দুটো মিলে একটা যুগ্ম হয়ে গেল। সিমিলারলি আরেকটা হাইড্রোজেন কি করবে, একই ভাবে হচ্ছে 1s1 এর সঙ্গে মিলে এই যে যুগ্ম হয়ে গেল। এই যে যুগ্ম হয়ে থাকা, এই নিয়মটাকে বলা হচ্ছে দুইয়ের নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই টপিকসগুলো হচ্ছে ছিল আরো হচ্ছে বলা উচিত ছিল, আরো ডিটেইলস বলা উচিত ছিল, সময় স্বল্পতার জন্য পারলাম না। দ্বিতীয় সেশনে আমি আরো ডিটেইলস পরে যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তত সময় ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।